যারা গুমের তদন্তে গিয়েছিলেন তাদের হত্যা চেষ্টাও হয়েছে দাবি চিফ প্রসিকিউটরের। বিচারিক আদালতে আওয়ামীপন্থী 93 আইনজীবীর জামিনের শুনানি কিছুক্ষণ পর। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেনি বলেই যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন টিউলিপ, বললেন দুদক চেয়ারম্যান। আসামি হতে পারেন ক্রিকেটার সাকিব। কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে কমপক্ষে 3 জনের প্রাণহানি। চাচাতো ভাই বোনের দ্বন্দ্বে ঝরল প্রাণ। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যারা গুমের তদন্ত করতে গিয়েছিল তাদের টাইম বোমা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, বিচার বানচালে যারা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করা হচ্ছে। শিগগিরই দ্বিতীয় ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হবে। জানান, চলতি মাসে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে 2 মামলার অভিযোগপত্র। জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি নৃশংসতা চালানো হয়েছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে। যাত্রাবাড়ি এলাকায় চালানো গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে জমা পড়ে 38টি অভিযোগ, যার একটি ইমাম হোসেন তাইম হত্যা। আগামী 15ই জুন মামলাটির প্রতিবেদন জমা দিতে বলেছে ট্রাইব্যুনাল। একই সাথে ফার্মগেটে নাফিস হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে আগামী 6 জুলাইয়ের মধ্যে। 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সাহসী 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। জানান, স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না। সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি। সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। তদন্ত কাজ যা হয়েছে, যেদিন প্রথম দিন ফর্মাল চার্জ দাখিল হবে সেদিন থেকে সবাই উপলব্ধি করতে পারবেন। বিচার কাজের গতি বাড়াতে দ্রুতই দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার কথা বলছেন চিফ প্রসিকিউটর। একটা বিষয় আমরা মনে করি যে ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত এবং সরকারও সেই ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করেছেন। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। এদিন পৃথক 2 আবেদনে সাভারের ইয়ামিন হত্যা এবং চাংখারপুলে আনাস হত্যা মামলায় 2 পুলিশ সদস্যের 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 4 আগস্ট হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী 93 আইনজীবীর জামিন শুনানি কিছুক্ষণ পরে শুরু হবে। এর আগে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আওয়ামীপন্থী আইনজীবীরা। এদের মধ্যে রয়েছেন বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম সহ বারের সাবেক সদস্যরা। জুলাই আগস্ট আন্দোলনের সময় 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীর উপর হামলা, চেম্বার ভাঙচুর, হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী 144 আইনজীবীর বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন 115 জন। 7 এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হবে। জন আইনজীবীকে শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এই মামলায়
ইনক্লুড করা হয়েছে। বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধা রেখে উচ্চ আদালতের আদেশ মেনে আমরা আত্মসমর্পণ করছি। ঘটনাস্থলে ছিলাম না, ঘটনা সম্পর্কে জানতাম না, উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন টিউলিপ সিদ্দিকী, এমন মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জন এবং অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। এ সময় তিনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসান এখন আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান জানিয়েছেন, প্রমাণ পেলে তিনি মামলার আসামিও হতে পারেন। আর দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতির মামলার যেসব আসামি দেশের বাইরে পালিয়ে গেছেন তাদের ফেরাতে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়া হবে। যারা দুর্নীতি করেছেন তাদের প্রতি দুদক সহানুভূতিশীল নয়। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। দীর্ঘ 9 দিনের ছুটি শেষে পুরনো কর্মচাঞ্চল্য ফিরে পেতে শুরু করেছে ঢাকা। যারা প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটাতে গ্রামে গিয়েছিলেন, বাস, ট্রেন, লঞ্চে করে তারা ফিরছেন। সকালে কমলাপুর স্টেশনে যেসব ট্রেন পৌঁছায় সবগুলোতেই একেবারে অতিরিক্ত যাত্রীর চাপ ছিল। আর জরুরি কাজে যারা ঢাকা ঈদ করেছেন তাদের অনেকেই এখন গ্রামের বাড়ি ছুটছেন। তবে রাজধানীর বাস কাউন্টারগুলোতে তেমন একটি চাপ দেখা যায়নি। কাটিয়ে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে নগরবাসী। সকাল থেকেই ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। স্টেশনে নেমেই গন্তব্যে ছুটছেন যাত্রীরা। ছুটির পর প্রথম কর্মদিবস, সকাল সকাল ঢাকায় পৌঁছে ধরতে হবে অফিস। তাই তো রাতেই অনেকে চেপে বসেন ট্রেনে, ফলে যাত্রী চাপ ছিল অন্য দিনের চেয়ে বেশি। উপভোগ তো অবশ্যই করেছি, অনেক কষ্ট করে বাড়িতে গিয়েছি, অবশ্যই অনেক এনজয় হয়েছে, অনেক ভালো লেগেছে। এবার লোকাল ট্রেনগুলো, আন্তনগর ট্রেনগুলো সব নির্বিঘ্নে সুন্দরভাবে আমরা যাতায়াত করেছি। এবার একটু সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে এই যাত্রাটা সফল হয়েছে। মোটামুটি ভালোই ছিল, ট্রেনে গেছি, ট্রেনে আসছি। অনেক ভালো প্রোটেকশন ছিল, যে টিকিট ছাড়া এলাও না, খুবই রিল্যাক্সে যেতে পারছি। সরকারি ছুটি শেষ হলেও নতুন করে ঢাকা ছাড়ছেন অনেকেই, তাই সকলের ট্রেন যাত্রা আরামদায়ক করতে নিজেদের প্রচেষ্টার কথা জানান কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার। সকল ট্রেনগুলো আসা এবং যাওয়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছেন। এখন গতকালকে এবং আজকে এই দুদিন আমরা বুড়িমারি এবং রংপুর এই দুটো ট্রেনে লেট পাচ্ছি। এছাড়া আমাদের আর কোনো শিডিউল বিপর্যয় নাই। ট্রেনে যাত্রী চাপ থাকলেও বাসে ছিল উল্টো চিত্র, ফলে অনেকটা বসে বসেই সময় পার করছেন বাস কাউন্টারের কর্মীরা। ভোরে সদরঘাট টার্মিনালে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো। আগের মতো ভিড় না হলেও নৌপথেও ছিল যাত্রী চাপ। শান্তিভাবে গেছি, শান্তিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছে দিয়েছে। যাওয়ার সময় খুব ভালোভাবেই গেছি, আসছিও খুব ভালোভাবে। আগে থেকে আইনশৃঙ্খলার বাহিনীগুলো খুব ভালো হয়েছে। চাপ কম থাকায় এবার আরামদায়ক ভ্রমণের কথা জানান যাত্রীরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন শুল্ক আরোপের বিষয়টি সরকারের এখন সর্বোচ্চ গুরুত্ব বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানিয়েছেন। ঈদের পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে তিনি বলেন, এবারের ঈদ বিগত বছরের চেয়ে অনেক ভালোভাবে উদযাপন করেছে দেশের মানুষ। যাত্রাপথে কোনো ধরনের ভোগান্তি না থাকায় ঈদযাত্রায় স্বস্তি ছিল। আর এ সময় তিনি আরও বললেন, ঈদের দিন এবং পরদিন ছাড়া ছুটির মধ্যেও বাকি সব দিন কাজ করতে হয়েছে। এই মুহূর্তে সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে কথা বলতে হচ্ছে। এই মুহূর্তের প্রায়োরিটি এটা। আমাদের কতগুলো জাতীয় প্রায়োরিটি তো আছে, কিন্তু প্রতিদিন প্রতি সপ্তাহে তো নতুন নতুন প্রায়োরিটি যোগই হচ্ছে। জনগণের কল্যাণে যেটুকুন কাজ আমাদের করা দরকার, পরিবর্তিত বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশ গড়তে সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে সেই কাজগুলো করে যাব। মাগুরার শিশু আসিয়ার মামলার বিচার কাজ আগামী 1 মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ। বলেছেন, এ ব্যাপারে আইন মন্ত্রণালয় কাজ করছে। সকালে সচিবালয়ে তিনি বলেন, সরকার অত্যন্ত আন্তরিক এই মামলার বিচার নিয়ে। মামলার বিচার যাতে দ্রুত হয়
সে ব্যাপারে সার্বক্ষণিক নজর রাখছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ সময় তিনি বলেন, এবারের ঈদটি অন্যবারের চেয়ে ভিন্ন ছিল। জুলাই আগস্টের আহত পরিবারগুলোর সাথে ঈদ করেছি। একজন মানবাধিকার কর্মী হলেও এবার 18 কোটি মানুষের সাথে ঈদ করেছি, যা বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে 3 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আর দণ্ডের পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এই রায় দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন, জানিয়েছেন আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মামলা সূত্রে জানা যায়, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়েই মুজাহিদ হাসান ফাহিম ইয়ামাহা R15 বাইক অর্ডার করেন। তবে কর্তৃপক্ষ 45 দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হলে মুজাহিদ হাসান ফাহিম 2024 সালের জানুয়ারি মাসে আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন। পিলখানা হত্যাকাণ্ড ঘিরে চাকরিচ্যুত মিডিয়ার সদস্যদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে বিজিবি মহাপরিচালককে স্মারকলিপি দিয়েছে ভুক্তভোগী ও তাদের পরিবার। স্মারকলিপির উত্তর ও বিজিবি মহাপরিচালকের সাক্ষাৎ চেয়ে দুপুর থেকেই ঝিকাতলায় পিলখানা গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ পরিস্থিতিতে পিলখানার সামনে নিরাপত্তা জোরদার করা হয়। ভুক্তভোগীদের দাবি, তাদের অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। বিজিবি মহাপরিচালকের আশ্বাস পেলেই কর্মসূচি প্রত্যাহারের কথা জানান, আর তা না হলে অবস্থান কর্মসূচি আবারও দেওয়া হবে বলে জানান তারা। ইউনিটের সব হাজির জনবল সবাই অস্ত্রগুলো আবার নিচে, তার পরিপ্রেক্ষিতে কেন আমরা বাধা প্রদান করি নাই, এই হিসাবে আমাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়ে দিছে। আমরা যাতে চাকরিতে পূর্ণবল হয়ে আমাদের পেনশনের দাবিটা করতেছি, আর যারা দোষ করছে তাদের শাস্তি দিই, তাদের সর্বোচ্চ আমরা শাস্তি চাই যে আমাদের ডিজি সাহেব জানি আমাদের দাবিটা মানে নেই, আমাদের একটা চাকরি বা পেনশন দেয় সে ব্যবস্থাটা করে। সকল স্তরের সৈনিকদের যে চাকরিচ্যুত করা হয়েছে, সেই চাকরিতে পুনর্বহাল, সরকারি সুযোগ সুবিধা সহ যাদের বয়স আছে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হোক। বাংলাদেশি পণ্যের উপরে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়ে অর্থ মন্ত্রণালয় একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক চলছে এবং আমাদের সহকর্মী রিমন রহমান এ বিষয়ে খোঁজখবর রাখছেন। দেখে আসতে চাই কি আপডেট আছে। রিমন, আপনি একটু জানাবেন এই বৈঠকের বিষয়ে কি তথ্য আছে, কারা কারা এই বৈঠকটি করছেন? গতকালও তো 2 দফায় আসলে এই বিষয় নিয়েই বৈঠক হয়েছিল। বৃষ্টি, বৈঠকটি শুরু হয়েছে ঠিক 3:30টায় এবং সেটা সভাপতিত্ব করছেন অর্থ উপদেষ্টা এবং এখানে এসেছেন জ্বালানি উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসনাইন মনসুর এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও এখানে এসেছেন। পাশাপাশি তৈরি পোশাক খাতের যারা বিজিএম এর মূলত সাবেক 2 থেকে 3 জন সভাপতি এসেছেন এবং চামড়া খাতের একজন উদ্যোক্তাও এসেছেন। অর্থাৎ সার্বিকভাবে যারা রপ্তানি করে থাকেন এবং বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছে তারা মূলত এই বৈঠকটিতে উপস্থিত হয়েছেন এবং উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাজারে যে 37% বর্ধিত যে শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশি পণ্যের রপ্তানির ক্ষেত্রে, সেটি কিভাবে কমানো যায় এবং সেই কমানোর ক্ষেত্রে কৌশলগুলো কিভাবে হতে পারে, সেই কৌশলের ক্ষেত্রে যেটি বিবেচনা করা হচ্ছে সরকারের তরফ থেকে যে বাংলাদেশের থেকে যে আমদানির ক্ষেত্রে যে শুল্ক আরোপ করা হয়েছে সেটি যাতে কমানো যায় কিনা, পাশাপাশি বাণিজ্য যে বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের, সেটি কিভাবে কমিয়ে আনা যায়, অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে আমদানি কিভাবে বাড়ানো যায়, সেই বিষয়টি কিন্তু এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে যারা রয়েছেন তারা মূলত একটি গাইডলাইন তৈরি করবেন এবং সেখানে তারা কিভাবে যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপ থেকে রক্ষা পাওয়া যায় এবং সুবিধা নেওয়া যায় সেই বিষয়টি কিন্তু তারা নিরূপণ করবেন। আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু যুক্তরাষ্ট্রে $8 বিলিয়ন মতো রপ্তানি করে থাকে এবং বাংলাদেশ সেখানে আমদানি করে মাত্র $2.2। অর্থাৎ বাণিজ্য ঘাটতি অনেক বেশি, সেই ঘাটতি কীভাবে কমিয়ে আনা যায় সেই বিষয়ে আলোচনা হবে। বৈঠক আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে, সেই বৈঠকটি শেষ হলে হয়তো সার্বিকভাবে বৈঠকের বিষয়ে জানতে পারবো আমরা। তখন নিশ্চয়ই আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব। এই মুহূর্তের আপডেট জানানোর জন্য রিমন, ধন্যবাদ আপনাকে। দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের দাবিতে স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সাইমা হক বিদিশার কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। তারা বলেন, ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গড়িমসি করছে, বিভিন্ন গোষ্ঠী নির্বাচন পেছাতে বিশ্ববিদ্যালয়কে চাপ দিচ্ছে। আর কোনো টালবাহানা না করে জুনের আগে ডাকসু নির্বাচন দেওয়ার আহ্বান জানানো হয়, অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।
প্রফেসি বলেন যে দ্রুত নির্বাচনে কাজ করতে গিয়ে কোনো ভুল হোক সেটা চায় না ঢাবি কর্তৃপক্ষ, তাই সব কাজ গুছিয়ে করতে কিছুটা সময় লাগছে। ম্যাম আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা সংস্কার কমিটির যে কমিটিগুলো কার্যক্রম সমাপ্ত করবেন। ফেসিবাদের সিন্ডিকেট বডিতে ফেসিবাদের যে দোসর রয়েছে তাদেরকে কলঙ্ক মুক্ত করে ফেসিবাদ মুক্ত সিন্ডিকেট বডি গঠন করে দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজন করুন। আমরা আসলে বর্তমান প্রশাসন এটিকে একটা প্রশাসনিকভাবে একটি দায়িত্ব হিসেবে বিবেচনা করে এবং এটিকে গুরুত্বের সাথে এবং অত্যন্ত গুরুত্বের সাথে এই ডাকসু নির্বাচনটাকে কিন্তু বিবেচনা করা হচ্ছে। এবং ভারতের লোকসভায় পাশ হওয়া ওয়াকফ সংশোধন বিলটি দেশটির সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করবে উল্লেখ করে এই আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সকল ধর্মাবলম্বীর অধিকার রক্ষা দেশটির রাষ্ট্রীয় দায়িত্ব। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইনটির পুনর্বিবেচনা ঐতিহাসিক ভূমিকা পালন করবে। ওয়াকফ হল ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা। এ ধরনের ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা কারো নামে হস্তান্তর করা যায় না। ওয়াকফ বোর্ড মুসলমানদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত। ভারতে ওয়াকফ বোর্ডগুলোর অধীনে প্রায় 10 লক্ষ একর সম্পত্তির মধ্যে অধিকাংশই ব্যবহৃত হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে। নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই তথ্য জানিয়ে বলেছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তিনি বলেছেন যে অনেক বিনিয়োগকারী ইতিমধ্যে দেশে চলে এসেছেন। প্রধান উপদেষ্টা দেশি বিদেশি সব বিনিয়োগকারীর কথা শুনবেন। আইএলওর সাথে শ্রম বিষয়ে চুক্তি স্বাক্ষরিত করা হবে। নন মিলিটারি ইস্যু নিয়ে নাসার সাথে চুক্তি স্বাক্ষরের চেষ্টা করা হবে। 5 জন বিনিয়োগকারীকে সম্মানিত করা হবে। এই ছিল আমার কাছে যমুনা নিউজ। এই পর্যায়ে যমুনা আইডিসকে নিয়ে যাচ্ছি, সহকর্মী আহমেদ রেজা অপেক্ষা করছেন। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমন্ত্রণ যমুনা আইডিসকে। শুরুতেই জানাচ্ছি সংগুলো। গাজায় একদিনে আরো 46